প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি সুস্বাগত। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। তোমাদের দীর্ঘ পথযাত্রায় অর্থনীতি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তোমাদের যত সমস্যা আছে সকল সমস্যাগুলো আমার সাথে তোমরা শেয়ার করতে পারবে। আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ পরিমাণ তোমাদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। তোমাদের প্রথমে অর্থনীতি বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। প্রথমত অনেকের ধারণা হতে পারে এটা অনেক কঠিন সাবজেক্ট। এই কঠিন সাবজেক্ট আমরা কিভাবে অতিক্রম করব? আমি বলবো এটা একেবারে একটি সহজ সাবজেক্ট। যদি তুমি একাদশ শ্রেণীতে অর্থাৎ এসএসসি পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে চাও, শুধু কয়েকটি মন্ত্র মনে রাখতে পারলেই, কয়েকটি টেকনিক অবলম্বন করতে পারলেই এই সাবজেক্টে তুমি সবচেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবে। প্রথমত হচ্ছে এই সাবজেক্টটিকে মুখস্থ করে পড়ার কোনো সুযোগ নেই। অবশ্যই এই সাবজেক্টটিকে বুঝে বুঝে পড়তে হবে। যদি তুমি মনে করো যে তুমি মুখস্থ করে অতিক্রম করবা, তাহলে এই সাবজেক্টটি থেকে তুমি সবচেয়ে খারাপ রেজাল্ট করতে সক্ষম হবা। কিন্তু যদি তুমি এই সাবজেক্টে যা কিছু পড়বে যদি বুঝে পড়তে পারো, তাহলে অবশ্যই সবচেয়ে ভালো একটা ফলাফল করা সম্ভব এই সাবজেক্ট থেকে। আমি যে কথাগুলো বলবো, আমি তোমাকে যেভাবে গাইডলাইন করব, যদি আমার গাইডলাইন অনুসারে তোমরা সামনে অগ্রসর হতে পারো, 2টি বছর আমার কথাগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে পারো, আমি তোমাদেরকে A+ প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অন্য স্টুডেন্টদের যে রেজাল্ট ছিল গত বছর অর্থাৎ এই বছর আমার 70% স্টুডেন্ট A+ পেয়েছে। অর্থাৎ এবছর এসএসসি পরীক্ষাতে আমাদের এখান থেকে ইকোনমিক্স ছিল, সেখানে 70% স্টুডেন্ট A+ পেয়েছে। তার মানে হচ্ছে, এবং তারা একদিনও প্রাইভেট পড়েনি, উইদাউট প্রাইভেট শুধু ক্লাসগুলো অনুসরণ করে 70% স্টুডেন্ট A+ পেতে সক্ষম হয়েছে। কাজেই আমি বিশ্বাস করি তোমরা যদি আমার সাথে 2টি বছর আমার কথা অনুসরণ করো, ঠিক যেভাবে তোমাকে বলা হবে সেভাবে তুমি অনুসরণ করতে পারো, তাহলে তুমিও নিশ্চয়ই A+ পাবে, এতে কোনো সন্দেহ নাই। ওকে, আমরা এবার শুরু করি। প্রথমে আমাদের অর্থনীতি। এই অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। অর্থাৎ অর্থনীতি শব্দটি এসেছে ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স থেকে। আর এই ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। এই ওইকোনমিয়া শব্দটি আবার 2টি শব্দের সমন্বয়ে গঠিত। 2টি শব্দের সংমিশ্রণ হচ্ছে এই ওইকোনমিয়া শব্দটি। একটি হচ্ছে ওইকোস, আরেকটি হচ্ছে নেমিন। ওইকোস শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলী এবং নেমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। তার মানে ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবস্থাপনা। আমি আবার বলছি, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক ভাষার শব্দ ওইকোনমিয়া থেকে। আর ওইকোনমিয়া শব্দটি 2টি শব্দের সমন্বয়ে গঠিত। এক হচ্ছে ওইকোস, 2 হচ্ছে নেমিন। ওইকোস শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলী এবং নেমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবস্থাপনা। অর্থাৎ অর্থনীতি যখন যাত্রা শুরু করে, অর্থনীতি যখন একেবারে সূচনা লগ্নে ছিল, তখন এর পরিধি ছিল অনেকটাই সংকীর্ণ, ক্ষুদ্র পরিসর নিয়ে শুরু করে। সেজন্যই যাত্রাটা তার গৃহস্থলীর ব্যবস্থাপনা থেকে শুরু হলেও বর্তমানে এসে শুধু গৃহস্থলীর ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নয়, সেটা গৃহস্থলী থেকে শুরু করে রাষ্ট্র, ওয়ার্ল্ড, সর্বত্র আজ ইকোনমিক্সের পরিধি বিস্তৃত। আজকে রাষ্ট্র, সমাজ, ওয়ার্ল্ড সব কিছু অর্থনীতির আওতার বাহিরে না, সব কিছু অর্থনীতির আওতার ভেতরে। কাজেই শুরুটা যদিও গৃহস্থলীর ব্যবস্থাপনা থেকে শুরু হয়, কিন্তু আজকের দিনে অর্থনীতি আর গৃহস্থলীর ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নয়, বরং আজকে ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত এর ধারণাগুলো। আমরা
তারপরে ইকোনমিক্সের যাত্রা নিয়ে যদি একটু আলোচনা করি, ইকোনমিক্সের যাত্রা শুরু হয় 1776 সালে। অর্থনীতির যাত্রা শুরু হয় 1776 সালে, অর্থাৎ 1776 সালের পূর্বে অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা বিশ্ববাসীর ছিল না। বিশ্ববাসী অর্থনীতি সম্পর্কে কোনোরূপ ধারণায় রাখতো না, তারা জানতো না আসলে অর্থনীতি নামে কিছু একটা আছে, এই ধারণাটুকুও তাদের ছিল না। কিন্তু 1776 সালে অ্যাডাম স্মিথের হাত ধরে অর্থনীতির যাত্রার সূচনা হয়। অর্থনীতি, অ্যাডাম স্মিথ হচ্ছে মূলত স্কটিশ অথবা ব্রিটিশ অর্থনীতিবিদ। প্রশ্ন আসতে পারে একই ব্যক্তি একই সাথে দুটি রাষ্ট্রের অধিকারী কিভাবে হলো? ব্যাখ্যা হচ্ছে, তোমরা অলরেডি জানো ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস, আমি আবার বলছি ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, এর চারটিকে সম্মিলিত রূপে আমরা বলি গ্রেট ব্রিটেন। যেহেতু অ্যাডাম স্মিথের জন্ম হচ্ছে স্কটল্যান্ডে, সেই হিসেবে তিনি একজন স্কটিশ অর্থনীতিবিদ। আবার যেহেতু স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের একটি অংশ, সেহেতু অ্যাডাম স্মিথ ব্রিটিশ অর্থনীতিবিদ। পরীক্ষাতে স্কটিশও থাকতে পারে আবার ব্রিটিশও থাকতে পারে, দুইটি উত্তরে সঠিক। যদি দুইটি উত্তরে থাকে তাহলে উভয়টাই সঠিক, অথবা যে কোনো একটা থাকলে যেটা থাকবে ওইটাই সঠিক। তাহলে অর্থনীতি যাত্রা শুরু হয় 1776 সালে স্কটিশ অথবা ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের হাত ধরে। অ্যাডাম স্মিথ 1776 সালে একটি বিখ্যাত গ্রন্থ লিখেন, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। আমি আবার বলছি, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, সংক্ষেপে যাকে আমরা ওয়েলথ অফ নেশন বলি। এই ওয়েলথ অফ নেশন প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই মূলত বিশ্ববাসী অর্থনীতি সম্পর্কে প্রথম ধারণা লাভ করে, যার আগে কখনোই অর্থনীতি সম্পর্কে কোনো ধরনের ধারণা মানুষের ছিল না। সেজন্যই যেহেতু অ্যাডাম স্মিথের হাত ধরে অর্থনীতির যাত্রা শুরু, সেজন্য অ্যাডাম স্মিথকে বলা হচ্ছে অর্থনীতির জনক। আর তখন অর্থনীতি আসলে অর্থনীতি নামে নামকরণ ছিল না, তখন অর্থনীতিকে মূলত বলা হতো পলিটিক্যাল ইকোনমি। তখন অর্থনীতিকে বলা হতো পলিটিক্যাল ইকোনমি। তোমরা বাংলা সাহিত্যে জানো তিনটি যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ঠিক একই রকমভাবে অর্থনীতিতেও একাধিক যুগের আবির্ভাব ঘটে, একাধিক যুগ ছিল, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এবং মডার্ন। তার মধ্যে এই অর্থনীতির যাত্রা যখন শুরু হয় সেই যুগটির নাম ছিল মূলত ক্লাসিক্যাল যুগ অথবা ক্লাসিক্যাল অর্থনীতি। সেই হিসেবে অ্যাডাম স্মিথ হচ্ছে, যদি প্রশ্ন করা অ্যাডাম স্মিথ কোন যুগের অর্থনীতিবিদ, তাহলে উত্তর হবে অ্যাডাম স্মিথ হচ্ছে ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদ। যদি কোনো প্রশ্ন করা হয় পলিটিক্যাল ইকোনমি কোন যুগে ডাকা হতো, উত্তর হবে ক্লাসিক্যাল যুগে অর্থনীতির নাম ছিল পলিটিক্যাল ইকোনমি। যদি প্রশ্ন করে ওয়েলথ অফ নেশন কোন যুগের সাহিত্য অথবা কোন যুগে রচিত হয়, উত্তর হবে ক্লাসিক্যাল যুগে রচিত হয়। তাহলে আমরা আবার বলছি, অর্থনীতির যাত্রা শুরু হয় 1776 সালে। ব্রিটিশ অথবা স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের হাত ধরে অর্থনীতির যাত্রা শুরু হয়। অ্যাডাম স্মিথের লিখিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, সংক্ষেপে ওয়েলথ অফ নেশন। অর্থাৎ এই ওয়েলথ অফ নেশন গ্রন্থটি প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই অর্থনীতির যাত্রা শুরু। তার পূর্বে কখনোই অর্থনীতি সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। আর যেহেতু অ্যাডাম স্মিথের হাত ধরে অর্থনীতির যাত্রা শুরু, সেজন্য অ্যাডাম স্মিথকে বলা হচ্ছে অর্থনীতির জনক। আর ওই সময় অর্থনীতিকে বলা হতো পলিটিক্যাল ইকোনমি এবং সেই যুগটি ছিল ক্লাসিক্যাল যুগ। এরই মধ্য দিয়ে আমরা অর্থনীতির একেবারে এলিমেন্টারি একটু প্রাথমিক ধারণা তোমাদেরকে আমরা দিতে চেষ্টা করছি। যদি এই অংশটুকুতে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং তোমাদের যত সব সমস্যা আছে সবগুলো সমস্যা শেয়ার করবে। নিঃসন্দেহেই তোমাদের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। এতক্ষণ আমরা আলোচনা করেছি অর্থনীতির উৎস নিয়ে, অর্থাৎ অর্থনীতির যাত্রা কিভাবে হয়েছিল সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব অর্থনীতির সংজ্ঞা নিয়ে, অর্থাৎ অর্থনীতি কাকে বলে। এতটুকু বলে রাখি, কোনো এককভাবে বা কোনো একটিমাত্র বাক্যে বা একটিমাত্র ওয়ার্ড দিয়ে
অর্থনীতির সংজ্ঞা বিশ্লেষণ করা কোনো দিন সম্ভব না। অর্থনীতি একটা বিশাল পরিধি, এত বিশাল পরিধি, এত গুরুত্বপূর্ণ একটা পার্টকে কোনোদিনও কোনো একটি ওয়ার্ড বা একটি বাক্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। তারপরেও অর্থনীতির সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে, অর্থনীতিবিদদের সংজ্ঞাটুকু বিশ্লেষণ করতে গিয়ে আমরা মূলত 4টি দৃষ্টিকোণ থেকে অর্থনীতিকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ 4টি দৃষ্টিভঙ্গি থেকে, 4টি দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞাকে আমরা আলোচনা করতে পারি, অর্থনীতিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সম্পদের দৃষ্টিকোণ, 2 নাম্বার হচ্ছে কল্যাণের দৃষ্টিকোণ, 3 নাম্বার হচ্ছে স্বল্পতার দৃষ্টিকোণ, 4 নাম্বার হচ্ছে নির্বাচনের দৃষ্টিকোণ। এই 4টি দৃষ্টিকোণ থেকে, এই 4টি দৃষ্টিভঙ্গি থেকে আমরা অর্থনীতিকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা এখন একটি একটি করে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পদের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ অর্থনীতিকে সম্পদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন অ্যাডাম স্মিথ, যিনি ছিলেন অর্থনীতির জনক। অর্থাৎ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এখান থেকে তোমার প্রশ্ন হতে পারে, কে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। অথবা প্রশ্ন হতে পারে, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলে অভিহিত করেছেন? উত্তর হবে সম্পদের বিজ্ঞান। অথবা সম্পদের দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন কে? উত্তর হবে অ্যাডাম স্মিথ। তাহলে এখান থেকে আমরা 3টে উত্তর পাচ্ছি। তাহলে অ্যাডাম স্মিথ সম্পদের বিজ্ঞান বলেছেন অর্থনীতিকে। সম্পদের বিজ্ঞান বলতে গিয়ে উনি কি সংজ্ঞা প্রদান করেছেন? অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। আমি আবার বলছি, অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। তাহলে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে বলেছেন মূলত সম্পদের বিজ্ঞান। তার পরবর্তীতে অর্থনীতির পরিধি যখন আরও একটু বেড়ে গেল, অর্থনীতির পরিধি যখন আরও একটু প্রসারিত হলো, তখন অর্থনীতির আরও একটু স্মার্ট, আরও একটু ভালো মানের সংজ্ঞা উপস্থাপন করেন আলফ্রেড মার্শাল। অধ্যাপক আলফ্রেড মার্শাল অর্থনীতির তার চেয়ে আরও একটু ভালো মানের, অর্থাৎ অ্যাডাম স্মিথ থেকে আরও একটু গ্রহণযোগ্য একটি সংজ্ঞা উপস্থাপন করেন। মার্শালের দৃষ্টিতে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। অর্থাৎ মার্শাল অর্থনীতিকে শুধু সম্পদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেননি, তিনি ব্যাখ্যা করেছেন কল্যাণের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ সম্পদ শুধু আহরণ হলেই হবে না, সম্পদ শুধু কোনো একটি জায়গায় ব্যয় হলে হবে না। মার্শালের মতে সম্পদ আহরিত হতে হবে যেমন জনগণের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, এবং সম্পদ ব্যয়ও হবে জনগণের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। অর্থাৎ মার্শালের মতে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। যদিও এর বিষয়ে অনেক সমালোচনা আছে, অনেক অর্থনীতিবিদরা বলেছেন অর্থনীতি কোনো নীতিশাস্ত্র নয়, অর্থনীতি কোনো ধর্মগ্রন্থ নয়, কাজে সেখানে কল্যাণের বিষয় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নাই। এই কথাগুলো বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন। তারপরেও অধ্যাপক মার্শাল অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছেন। প্রশ্ন হবে, মার্শাল অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন? উত্তর হচ্ছে কল্যাণের বিজ্ঞান। অথবা অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে অধ্যাপক মার্শাল। অথবা কল্যাণের দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন কে? উত্তর হচ্ছে অধ্যাপক মার্শাল। তার পরবর্তীতে সময় যখন আরও অতিবাহিত হলো, অর্থনীতির পরিধি যখন আরও বিস্তৃতি লাভ করলো, আরও প্রসারিত হয়ে গেল, তখন পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ভালো, সবচেয়ে স্মার্ট অর্থনীতির সংজ্ঞা যিনি প্রদান করেন তিনি হচ্ছেন এল রবিন্স। আমি আবারও বলছি, অর্থনীতির সবচেয়ে ভালো, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে আধুনিক সংজ্ঞা যিনি প্রদান করেন তিনি হচ্ছেন এল রবিন্স, অর্থাৎ লিওনেল রবিন্স, নট লিওনেল মেসি।
কেউ যেন লিওনেল মেসি বলে ভুল না করে, লিওনেল রবিন্স, তিনি অর্থনীতিকে বলেছেন স্বল্পতার বিজ্ঞান অথবা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। তাহলে এল রবিন্স অর্থনীতিকে বলেছেন স্বল্পতার বিজ্ঞান অথবা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। এল রবিন্সের মতে মানুষের অভাব হচ্ছে অসীম কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। এল রবিন্সের মতে মানুষের অভাব হচ্ছে অসীম, সম্পদ হচ্ছে সীমিত। এই অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। এই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন এল রবিন্স। আমি আবার বলছি, এল রবিন্সের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে, অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে এল রবিন্স। অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে এল রবিন্স। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য ভালো সংজ্ঞা উপস্থাপন করেছেন কে? উত্তর হবে এল রবিন্স। অথবা এল রবিন্স অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন? স্বল্পতার বিজ্ঞান অথবা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। অথবা স্বল্পতার দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা উপস্থাপন করেছেন কে? উত্তর হচ্ছে এল রবিন্স। তার পরবর্তীতে আধুনিক যুগে এসে, একেবারে আধুনিক মডার্ন যুগে এসে অর্থনীতির আরেকটি ভালো মানের সংজ্ঞা যিনি উপস্থাপন করেছেন তিনি হচ্ছেন পল স্যামুয়েলসন। মূলত নির্বাচনের দৃষ্টিকোণ থেকে তিনি সংজ্ঞাটি উপস্থাপন করেন। তাহলে আধুনিক যুগে অর্থনীতির সংজ্ঞা উপস্থাপন করেছেন পল স্যামুয়েলসন। তিনি মূলত নির্বাচনের দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা উপস্থাপন করেছেন এবং তার দৃষ্টিতে অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান। তাহলে কার দৃষ্টিতে অর্থনীতি নির্বাচনের বিজ্ঞান? পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসনের মতে অর্থনীতি কিসের বিজ্ঞান? নির্বাচনের বিজ্ঞান। পল স্যামুয়েলসনের সংজ্ঞাটি অনেকটাই এল রবিন্সের সংজ্ঞার অনুরূপ, পার্থক্য অল্প একটু। স্যামুয়েলসনের মতে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবকে কিভাবে পূরণ হবে এবং তা কিভাবে বন্টন হবে তা নিয়ে আলোচনা করে। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে কিভাবে পূরণ করা যাবে এবং কিভাবে বন্টন করা হবে তা নিয়ে আলোচনা করে মূলত অর্থনীতি। এখানে একটু কথা বলে রাখি, এল রবিন্সের সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার তিনটি বৈশিষ্ট্য খুঁজে পাই আমরা। এক নাম্বার হচ্ছে মানুষের অভাব অসীম, সম্পদ, দুই নাম্বার হচ্ছে সম্পদ সীমিত, তিন নাম্বার হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। অর্থাৎ আমরা আবারও বলছি, এল রবিন্সের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা তিনটি বৈশিষ্ট্য পাই। এল রবিন্সের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা তিনটি বৈশিষ্ট্য পাই। এক নাম্বার অসীম অভাব, দুই নাম্বার সীমাবদ্ধ সম্পদ, তিন নাম্বার সম্পদের বিকল্প ব্যবহার। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বিকল্প ব্যবহার বলতে কি? অর্থাৎ তুমি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছো, তখন তোমার সামনে পাঁচটি টার্গেট, পাঁচটি কাজ তোমার সামনে আছে। এক, তোমাকে ভর্তি হতে হবে। দুই, বই কিনতে হবে। তিন, ইউনিফর্ম সেলাই করতে হবে। চার, যদি তুমি বাইরে থেকে শহরে আসো তোমাকে ম্যাচ ঠিক করতে হবে অথবা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। পাঁচ, এই সাবজেক্টটিকে ভালো ফলাফলের জন্য একজন ভালো টিচারের শরণাপন্ন হতে হবে। তোমার কাছে পাঁচটি কাজ। এখন এই পাঁচটি কাজ একই সাথে করার মতো সক্ষমতা তোমার নেই, কারণ তোমার সম্পদ হচ্ছে সীমিত। সম্পদ হচ্ছে সীমিত। সীমিত সম্পদের কারণে একই সাথে পাঁচটি কাজ করা সম্ভব নয়। এই পাঁচটি কাজের মধ্য থেকে তোমাকে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে কোন কাজটি তুমি আগে করবা। অর্থাৎ পাঁচটির মধ্যে যে কোনো একটা বিকল্প তোমাকে বেছে নিতে হবে, কোন বিকল্পটা তুমি করবা। নিঃসন্দেহে তুমি বেছে নিয়েছো প্রথমত তোমার ভর্তি, কারণ ভর্তি যদি হতে না পারো বাকি সবগুলো অর্থহীন হয়ে যাবে। এই যে অনেকগুলোর মধ্যে থেকে তুমি অনেকগুলোর মধ্যে থেকে বিকল্প খুঁজে নিয়ে একটি অভাবকে কিন্তু পূরণ করতেছো, এ হলো সম্পদের বিকল্প ব্যবহার।
তাহলে অ্যাল রবিন্সের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি তিনটি: সম্পদের স্বল্পতা, অসীম অভাব এবং সম্পদের বিকল্প ব্যবহার। এরই মধ্য দিয়ে আমি অর্থনীতির 4টি দৃষ্টিকোণ থেকে সংজ্ঞাটুকু আলোচনা করতে চেষ্টা করেছি।